আজকে যে ঘটনাটা বলতে চলেছি এই ঘটনাটা বড়ই অদ্ভুত হতে চলেছে, তেমনই ভৌতিক হতে চলেছে। হাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর ভালো কিন্তু থাকতেই হবে, কেন কি তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা। আর যদি পরিবারের সদস্য ভালো না থাকে তাহলে আমরা কি করে ভালো থাকতে পারি, তাই নাকি? তো আজকে যে ঘটনাটা আমি বলতে চলেছি এই ঘটনাটা আমায় বলে আমার এক দাদা, আর এই দাদার সাথে এই ঘটনাটা ঘটে আজ থেকে 11 বছর আগে। তো দাদার সাথে আমার রিসেন্টলি দেখা হয়েছিল। দাদা তখন আমায় বলে যে ভাই, আমি তোদের চ্যানেল দেখি, আমার খুব ভালো লাগে। আর সোনা দিদি ভাই কিন্তু যে ঘটনা ইনসিডেন্টগুলো বলে দারুণ লাগে শুনতে, আর বেশ ভয়ও লাগে শুনতে। তো তাই আমারও একটা ঘটনা আছে যেটা আমি সবার সামনে তুলে ধরতে চাই, কেন কি আমার কথায় আমার পরিবার কোনোদিন বিশ্বাস করেনি। আজও যদি কোনো সময় কোনো কথায় এই ঘটনাটা আমি বলি আমার পরিবারের সামনে, কেউ কিন্তু বিশ্বাস করে না। কিন্তু আমি জানি যদি তোকে এই ঘটনাটা বলি, তুই যদি তো পুরো এই বেঙ্গলি ব্লগার সোনা আর ভূত সত্যিয়া সোনা কথা সবার পরিবারের সামনে এই ঘটনাটা তুলে ধরিস, তাহলে কিন্তু এই ঘটনাটা তারা বিশ্বাস করবে। আর আমার এটার জন্য খুবই ভালো লাগবে যে আমার ঘটনাটা আমার পরিবার তো নয়, কিন্তু আরেক পরিবার যেটা ইউটিউবের পরিবার, তারা বিশ্বাস কিন্তু অবশ্যই করবে। তাই এই ঘটনাটা দাদা আমাকে বলেন তোমাদের বলার জন্য। ঘটনা কিন্তু বেশ দারুণ। যখন এই ঘটনাটা আমিও শুনেছিলাম আমার কিন্তু বেশ ভয় লেগেছিল। তো চলো ঘটনার দিকে যাই। আর কিন্তু ঘটনাটা শুরু করার আগে আরও একটা কথা, যদি তোমরা এখনও অবধি আমাদের এই ভিডিওটাকে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে লাইক করে দাও। যদি এখনও অবধি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও ভালোবেসে কিন্তু। আর তোমাদের প্রিয় মানুষের সাথে কিন্তু অবশ্যই ঘটনাগুলো শেয়ার করে দিও তাড়াতাড়ি করে। তো চলো ঘটনার দিকে যাই। তো দাদা ঘটনাটা কিছু এমনভাবে বলে, আজ থেকে 11 বছর আগে আমার সাথে এই ঘটনাটা ঘটে। কালী পুজোর ঠিক 2 দিন আগে ঠিক কি হয়, আমাদের পাড়ায় কালী পুজো হবে, তার জন্য খুব আনন্দ। সবাই আমরা প্রথম বছর কালী পুজো করছি পাড়ার মধ্যে, আর পাড়ার সবাই খুব আনন্দ। আর তখন আমার বয়সও যেরকম ছিল সেই সময় কিন্তু মানে এই আনন্দ পুজোতে একটা আনন্দ করার ব্যাপারটা ছিল, কেন কি আমি তখন মাত্র 19 বছরের ছিলাম। তো আমার খুব আনন্দ, তাই আমাকে কিন্তু পাড়ার থেকে দায়িত্ব দিয়েছিল কিছু দশকর্মার জিনিস, গঙ্গার জল আর গঙ্গার মাটি আনতে হবে। আর এছাড়া বাদবাকি যাই জিনিসগুলো আছে সেগুলো পাড়ার আরও যারা ছিলেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আর দশকর্মা বলে কিন্তু সব দশকর্মা নয়, কিছু দশকর্মার জিনিস দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে আনার জন্য। তো বেশ ভালো কথা। আমি কিন্তু বেশ অনেক দিন ধরে এই পাড়াতে জবে থেকে শুনেছি পুজো হবে, খুব আনন্দ। পাড়ার দাদাদের সাথে ঘোরাফেরা হচ্ছে, মানে প্ল্যানিং করা হচ্ছে। তারপর যে পাড়ার বড়রা ছিলেন যারা প্যান্ডেলের দায়িত্ব নিয়েছিলেন, পুজো কিভাবে হবে তারা দায়িত্ব নিয়েছিলেন, তাদের সাথে কথা বলা, প্ল্যান করা, মানে একটা বিশাল ব্যাপার। সব থেকে বড় কথা হলো প্রথম বছর পাড়াতে কালী পুজো হচ্ছে বলে কথা, খুব আনন্দ এই নিয়ে। তো এরকম করে কিন্তু চলে আসলো ঠিক কালী পুজোর 2 দিন আগে। কালী পুজোর 2 দিন আগে আমরা রাত্রেবেলা বাজি বানাচ্ছি। না কি বাজি? উড়ন তুবড়ি। তোমরা উড়ন তুবড়ি অনেকেই জানো। উড়ন তুবড়ি যদি তোমরা দেখে থাকো দেখবে খুব দারুণ লাগে। ওই উড়ন তুবড়ি ছাড়তেও খুব মজা লাগে, আর বেশ দেখতেও খুব সুন্দর লাগে। তাই আমরা পাড়ার সব বন্ধুরা মিলে আমরা উড়ন তুবড়ি বানাচ্ছি। আর আমরা বলেছিলাম যে ভাই সকালবেলা বানাবো না, রাত্রেবেলা বানাবো, সকালবেলাটা ভালো করে রোদ খাওয়াবো। এইটা ছিল আমাদের প্ল্যান। তো আমরা অনেকে ছিলাম, তাই আমরা অনেক কিন্তু উড়ন তুবড়ি বানাচ্ছিলাম প্রায় 2-3 দিন ধরে। কিন্তু বেশি করে বানাতে পারছিলাম না, কেন কি যদি তোমরা কেউ উড়ন তুবড়ি বানিয়ে থাকো তাহলে তোমরা জানবে যে আমিও সত্যি কথা বলতে উড়ন তুবড়ি বানিয়েছি। যখন উড়ন তুবড়িকে ওই মাটিটাকে ভালো করে চাপা হয়, ঘষা হয়, সেই মধ্যে কিন্তু হাতের এই জায়গাটা ব্যবহার করা হয়, আর এই জায়গাটা খুব ব্যথা করে। যার কারণে আমরা কিন্তু 2-3 দিন ধরে বানাচ্ছিলাম। এবার অনেক বানাতে হবে, তাই জন্য কিন্তু আমরা বেশ রেস্ট নিয়ে নিয়ে বানাচ্ছিলাম। তো ভালো কথা, আমরা প্রত্যেকদিন রাত্রেবেলা করে উড়ন তুবড়িগুলো বানাতাম। তো বেশ আমরা ওই কালী পুজোর 2 দিন আগে রাত্রেবেলা উড়ন তুবড়ি বানাচ্ছি, তখন আমাকে হঠাৎ আমার এক বন্ধু বলে যে ভাই, তোর গঙ্গার জল আর মাটি আনা কি হয়ে গেছে? তখন আমি বললাম না তো ভাই, তা তো আনা হয়নি। তখন ও আমাকে বলে যে ভাই মাটিটা নিয়ে আয় অন্তত। মাটি কেমন কি থাকবে জানি না, কোন জায়গা থেকে মাটি আনতে হবে তাও বুঝতে পারবি না, ঠিক আছে? আর যদি মাটিতে বেশি জল থাকে তাহলেও একটা ঝামেলা। তো একটা কাজ কর না, মাটিটাকে তাড়াতাড়ি করে নিয়ে চলে আয়,
তাহলে একটুখানি রোদে দিয়ে হালকা শুকিয়ে নেবো মাটিটাকে, যদি বেশি ভেজা থাকে। তো আমি ওর কথাটা শুনে কিন্তু বেশ খুশি হলাম, কেন কি আমি ভাবলাম যে কথাটা কিন্তু ঠিক বলেছে, যদি মাটিতে বেশি জল থাকে বা ভুলভাল হয় তাহলে তো কেলো হয়ে যাবে। তো কি করা যাবে, আমি নিয়ে চলে আসবো মাটিটা। তখন আমি ওদেরকে বলি যে ভাই একটা কাজ করলে হয় না, আজকে যদি নিয়ে চলে আসি কেমন হয়? তখন ওরা বলে যে হ্যাঁ ঠিক বলেছিস, দেখ সারা রাত তো জেগেই রয়েছিস, তো কিছুক্ষণ পর গিয়ে ভোর ভোর নিয়ে চলে আয়। আবার শুনেছি ভোরের জল খুব ভালো হয়, গঙ্গার জল। তো মানে আমরা বাচ্চারা, অত নলেজ নেই, সবাই আমরা 17, 18, 19 বছরের, অত বেশি আইডিয়া নেই এইসবে। কিন্তু আমরা জানি যে হ্যাঁ ভোরবেলা, ভোর মানে শুভ সময়, ভোরবেলা যদি জল আনি ভালো। তো এই ছিল কথা। তো যাই হোক, আমাকে তাই আমার বন্ধুরা বোঝালো, আমি তাই বুঝে নিলাম। তো আমি বললাম যে ভাই একটা কাজ করি, দাঁড়া আমি জারগুলো নিয়ে আসি, কিছুক্ষণ পর বেরিয়ে যাব। তখন ওরা বলে আচ্ছা ঠিক আছে। তো আমি বাজি বানানো ছেড়ে হাত ধুয়ে গঙ্গার জলে জারগুলো ছিল, ওই গঙ্গার জলের জারগুলো নিয়ে আসি। আর যত যাবতীয় মাটি ঠাটি আনার জন্য প্লাস্টিক জোগাড় করা ছিল ওগুলো করে নিয়ে কিন্তু চলে আসি, করে এনে একটা ব্যাগে ভরে সব কিছু গুছিয়ে রেখে দিই। তা আমি বললাম যে ভাই হয়ে গেছে। তখন ওরা বললো আমাকে যে ভাই তোকে আর বাজিতে হাত দিতে হবে না, তুই একটা কাজ কর, তুই বসে দেখ একটুখানি, একটু গল্প টল্প কর, তারপর তুই বেরিয়ে যাস। আমি বললাম ঠিক আছে। তো বেশ আমরা কিন্তু কেউ ঘড়ি দেখছি না সেই মুহূর্তে, যে কটা বাজে না, এসব কিছু ধ্যান নেই আমাদের। আমি বেশ কিছুক্ষণ ওরমভাবে কাটাতে কাটাতে দেখলাম যে হঠাৎ পাখি ডাকার আওয়াজ হচ্ছে, ভোরে যেরকম পাখি ডাকে ওরকম পাখি ডাকার আওয়াজ হচ্ছে। আমাদের আশপাশ থেকে কিছু বাড়ি ঘরে যেখান থেকে মুরগি মোরগ ছিল ওখান থেকে ডাকাডাকির আওয়াজ আসছে। আমি ভাবলাম হয়তো ভোর হয়ে গেছে, তো এবার যাওয়া যাক। আমি কিন্তু সময় দেখিনি। আমি তখন ওদেরকে বললাম যে ভাই বোধহয় ভোর হয়ে গেছে, যাই আমি জলটা নিয়ে চলে আসি। এবার ভোরের কিন্তু আলো বেরোয়নি, কিন্তু আমি মনে করলাম যে ভোরের সকাল 4টের সময় যে কালো অন্ধকারটা আসে, হয়তো এরকমই একটা ব্যাপার। না আমি বলে কিন্তু ব্যাগ ট্যাগ নিয়ে চললাম সাইকেলটা বার করে আমার গঙ্গা জল আনতে। তো বেশ ভালো কথা, আমার ওখান থেকে গঙ্গা যেতে কমসে কম 35 মিনিট মতো লাগে সাইকেল নিয়ে। তো আমি বেশ আস্তে আস্তে সাইকেল চালিয়ে কিন্তু চলে গেলাম গঙ্গায়। গঙ্গার কাছে গিয়ে আমি সাইকেলটা একটা জায়গায় রেখে দেখলাম পুরো গঙ্গার ঘাট ফাঁকা ধুধু করছে, পুরো কিটকিটে অন্ধকার, বেশ ভয়ও লাগছে। ঘাটানা সিঁড়িয়ে উঠলো এরকম ভয়তে। তখন আমি ভাবলাম বাবা ভোরবেলা তো গঙ্গায় লোকজন থাকে, গঙ্গার লোককে আসে চান ফান করতে, বা কোনো লোকজন নেই, কি ব্যাপার? তো বেশ আমি বললাম হয়তো আজকে আসেনি, হয়তো কিছুক্ষণ পর আসবে, যাই হোক আমি জলটা নিয়ে যাই এখন। তো আমি ব্যাগ ট্যাগগুলো সাইকেল থেকে বার করে নিয়ে, সাইকেলের হ্যান্ডেল থেকে ব্যাগগুলো বার করে নিয়ে কিন্তু আমি গঙ্গার দিকে এগোই। গঙ্গার দিকে যখন এগোচ্ছি আমি, তখন দেখছি গঙ্গাটা একটা বিকট নিস্তব্ধর মধ্যে, একদম ঠান্ডা, বিকট একটা ঠান্ডা। শুধু চারিপাশ থেকে দূর দূরান্ত থেকে কুকুরের চিল্লানোর আওয়াজ আসছে, এক বিকট ধরনের হাওয়ার আওয়াজ, আর গঙ্গার জলটা যে পাড়ের সাথে ঠেকছে তার একটা আওয়াজ। এছাড়া কিন্তু একটা মানে বিকট নিস্তব্ধ রয়েছে। তো যাই হোক, আমি ওইসব না ভেবে আমি আগাচ্ছি গঙ্গার দিকে জলটা নিতে। আমি যখন সিঁড়ি থেকে দুটো পা নিচে নাবি, তখন আমি হঠাৎ লক্ষ্য করি একটা জিনিস, যেটা মানে ঠিক আমার উপরে, মানে আমার পেছন দিকে বলতে গেলে, ঠিক আছে, আমার পেছন দিকে সেই জিনিসটার একটা পা, আর একটা পা গঙ্গার ওই পারে। আমার দেখে সেই জিনিসটা মাথা খারাপ হয়ে যায়, এই কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, একটা পা আমার ঠিক পেছন দিকে, এত বড় সে পাটা, একটা পা এত বড়, সেই পাটা আমি দেখতে পাচ্ছি যে এত উঁচু, মানে তার অর্ধেক পা আমি দেখতে পাচ্ছি, অর্ধেক শরীর দেখতে পাচ্ছি না, মানে কতটা উঁচু সেই জিনিসটা। তার পাটা আমার পেছনে, আর একটা পা সে গঙ্গার ওই পারে বলতে গেলে, মানে কত বড় সেই জিনিসটা, এত বড় পা, এটা কিভাবে সম্ভব? আমি যখন এরকমভাবে তাকিয়ে পিছন দিকে দেখছি, আমার মাথা খারাপ, আমার সত্যি কথা বলতে আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি বললাম গঙ্গার জল গেল নেবা দূরে, গঙ্গার জল গেল তেল নিতে, আমি বাড়ি যাই কিছুভাবে। আমি সঙ্গে সঙ্গে কিছুভাবে হাত দিয়ে মানে ওগুলো ঝাড় ফেলে দিয়ে, ব্যাগ ফেলে দিয়ে দৌড়াতে যাচ্ছিলাম, কিন্তু সেই মুহূর্তে
আমি তাড়াতাড়ি করে আবার ওগুলোকে তুলে নিয়ে সাইকেলে কিছুভাবে লাগিয়ে আমি সাইকেল ঘুরিয়ে টেনে বেরোই ওখান থেকে। আর বারবার পেছন দিকে ঘুরে দেখছি সেই জিনিসটা আমার পেছন করছে না তো, কিন্তু দেখলাম না। তো যাই হোক, ওখান থেকে কিন্তু আমি তাড়াতাড়ি করে ঘুরিয়ে নিয়ে আমি কিছুভাবে তাড়াতাড়ি করে ওখান থেকে বেরোই। বেরোনোর পর আমি আমাদের যখন বাড়ির পথে আসছি, আমাদের বাড়ির পথে কিন্তু একটা স্টেশন পড়ে, স্টেশন না রেল লাইন পড়ে, অ্যাকচুয়ালি একটা রেল লাইন পড়ে। তো যাই হোক, আমি যখন তাড়াতাড়ি করে রেল লাইনটা পার করছি, কেন রেল লাইনের গেট খোলাই ছিল, রাত্রেবেলা ম্যাক্সিমাম টাইমে রেল লাইনের গেট খোলাই থাকে, যদি একটা দুটো দূরপাল্লার ট্রেন যায় তাহলেই বন্ধ হয়, নয়তো খোলাই থাকে। তো যাই হোক, ওরকম গেট কিন্তু খোলা, আমি সাইকেলটা নিয়ে পার করছি। আর সত্যি কথা বলতে আমি যতবার রেল লাইন পার করি কিন্তু আমি সাইকেল চালিয়ে পার করি না, আমি সাইকেলকে হাঁটিয়ে নিয়ে পার করি। কেন কি এর আগে একবার দুবার আমার সাথে এরকম হয়েছে যে আমি সাইকেল নিয়ে চালিয়ে আসছি, যখন আমি সাইকেলে অনেকবার ওরকম রেল লাইনের মধ্যে পড়ে গিয়েছিলাম। ঠিক আছে, আমার পাও বেজে গেছিলো তার কারণে, একবার সাইকেলও বেজে গেছিলো। তাই আমি হেঁটে পার করাই বেশি ভালো মনে করি। কিন্তু আমি জানি না কেন আমি ওই তোমার যে একদম হ্যাঁচকা মারে না একটা, যখন স্টেশন পার করা হয়, ওইটা না আমি মানে বুঝতে পারি না, আমার সাইকেল ডিসব্যালেন্স হয়ে যায়। হয়তো আমি ভালো করে সাইকেল চালাতে পারি না বা কী কারণ আমি জানি না, কিন্তু আমি 2-3 বার পড়েছি। তো যাই হোক, আমি কিন্তু হেঁটে সাইকেলটা নিয়ে পার করছি। আমার ঠিক চোখটা পড়ে আমার লেফট সাইডে এক জায়গায়, যেখানটা হালকা আলো পড়েছে ওই ঘরটা থেকে, যেই ঘরের ভিতর থেকে রেল গেট খোলা হয় আর বন্ধ করা হয়, ওই ঘরের একটা ছোট্ট আলো পড়েছে। সেই আলোতে আমি বুঝতে পারছি ওখানে দুটো মানুষ বসে রয়েছে, যাদের গলা নেই। আমি যখন এই জিনিসটা দেখি তখন আমি ভুলে গেছিলাম যে আমি এর আগেও এই স্টেশন পার করতে গিয়েই, আমি এই রেল লাইন ক্রস করতে গিয়েও এই সাইকেলে চালিয়ে অনেকবার পড়েছি। তখন আমার এটা মাথা দিয়ে বেরিয়ে যায়, আমি কিছুভাবে মাকে বাবাকে ডেকে আমি সাইকেলে কিছুভাবে জাস্ট বসে আমি আবার দৌড়ানো শুরু করি সাইকেল নিয়ে। যখন আমি সাইকেল নিয়ে দৌড়াচ্ছি তখন আমি বুঝতে পারছি যে আমার পেছনে কোনো জিনিস দৌড়াচ্ছে, আমি বুঝতে পারছি। কিন্তু আমি পেছনের দিকে ঘুরে যে তাকাবো, আমার তা ক্ষমতা নেই, আমার তা সাহস নেই। কিন্তু আমি হাঁপিয়ে যাই অনেক জোরে যখন সাইকেলটা টানি, তো কিছুক্ষণ আমি হাঁপিয়ে যাই। কেন কি সত্যি কথা বলতে আমি যেটাও জানতাম না যে আমার সাইকেলে হাওয়া কম, সাইকেলের চাকানা এরকম দেবে রয়েছে বলতে গেলে। যখন ওরকমভাবে সাইকেল আমি জোরে চালিয়েছি, আমি হাঁপিয়ে গেছি কিছুক্ষণে এসে, তখন আমি যখন আস্তে করেছি দেখছি আমার পেছনে, যখন আমি হালকা করে এরকমভাবে ঘুরে তাকালাম, তখন আমি আর চোখে তাকিয়ে বুঝতে পারলাম যে ওই দুটো গলা কাটা মানুষ আমার পেছনে পেছনে দৌড়ে আসছে। কিন্তু এবার আমি জানি না যে গলা কাটা দিয়ে কীভাবে বাঁচতে হয়, আমি জানি না, আমার সাথে কোনো দিন আগে হয়নি, আমার পরিবারও কোনো দিন আমাকে বলেনি। কিন্তু তোমাদেরকে আমি বলে দিই, তোমার সোনা দিদিভাইও বলেছে, আর আমি আমার পরিবারের অনেক মানুষের সাথে, আমার দাদুর সাথে, আমার দাদুর বাবার সাথে কিন্তু এরকম ঘটনা ঘটেছে। তাই আমি বলে দিই, আমি কিন্তু এই জিনিস থেকে কিভাবে, যদি কোনো সময় এরকম সিচুয়েশন হয় যে এরকম জিনিস পেছনে পড়েছে, তো কিভাবে বাঁচতে হয় আমি ভালো করে জানি। এটা কি আমাদের পরিবারের সাথে কিন্তু ঘটেছে, তাই আমি জানি। সেটা হলো ওরা পায়ের আওয়াজ যে কম্পন হয় সেইটাকে ফলো করে আসে। ঠিক আছে, ওরা কোনো রকম দেখতে তো পারে না, তাই জন্য ওরা যে পায়ের আওয়াজে কম্পন হয় সেটা শুনে আসে। তোমরা পারলে চেষ্টা করবে অনেক দূরে গিয়ে দাঁড়িয়ে যাবার, আর নয়তো কোনো এরকম আওয়াজ করা যেটা তোমার বিপরীতের। ঠিক আছে, মানে কোনো পাথর হোক বা কোনো এরকম যাবতীয় জিনিস, সেটা মানে একটুখানি রোল হতে পারে, মানে একটুখানি গড়িয়ে যেতে পারে, এরকম কোনো জিনিস, সেটাকে দূরে গড়িয়ে ছোড়ো, যেটা যেন তোমার উল্টো সাইডে হয়। তাহলে তারা কিন্তু সেই জিনিসটাকে ফলো করতে শুরু করবে। কিন্তু তোমরা দৌড়িও না, তোমরা দাঁড়িয়ে থাকো যতক্ষণ ওই জিনিসটা ওই দিকে না চলে যাচ্ছে, সেই জিনিসগুলো অন্য দিকে না চলে যাচ্ছে। কেন কি ওরা যে পায়ের আওয়াজের কম্পনটা হয় মাটিতে, সেটাকেই ফলো করে। তো যাই হোক, এবার কিন্তু আমি বুঝতে পারলাম সেই জিনিসগুলো আমার পেছনে আসছে। মানে আমি কি করব কিছু বুঝতে পারছি না। সাইকেল কি দাঁড় করাবো না সাইকেল আরো জোরে চালাবো? আমি যত জোরে চালাচ্ছি সেই জিনিসগুলো আমার পেছনেও তত তাড়াতাড়ি আসছে দৌড়ে। আমি বুঝতে পারছি না কি করব এবার বেশ আমি অনেকক্ষণ ওরকমভাবে আস্তে আস্তে এক জায়গায় এসে, এক পাড়ার মোড়ে, সেখানে একটা দোকান ছিল, যেই দোকানটা সবে খুলছে। আমি ওখানে না সাইকেলটা ঢুকিয়ে দিই পুরো দোকানের ভেতরেই বলতে গেলে।
তখন সে কাকা আমাকে বলে, কিরে দোকানের মধ্যে সাইকেল ঢুকিয়ে দিচ্ছিস কিরে? হ্যাঁ, তোর বাবার দোকান নাকি? এবারে কাকা না এরকমভাবে কথাটা বললো আমাকে। আমি বললাম, কাকা আমার না দুটো গলা কাটা পিছু করছে। বলে, হ্যাঁ গলা কাটা পিছু করছে, মাল খেয়েছো তুমি? এরকম ভাবে আমাকে বলে। মানে আর সত্যি কথা বলতে ওই কাকাটা কিন্তু একটুখানি আমাদের পাড়ার খারুস কাকা ছিল, ঠিক আছে? মানে একটুখানি ওরকমভাবে কথা বলতো, ঠিক আছে? ওই জন্য ওনার দোকানে বিক্রি হতো না, সত্যি কথা বলতে। এখানে কি লোকে যেতে পছন্দ করতো না ওনার দোকানে। এখানে কি উনি কথাবার্তা এরকমই বলতো। কিন্তু আমাদের পাড়ার দোকান কিন্তু এখনও কিন্তু আমি বাড়ি পৌঁছাইনি। আমার বাড়ি পৌঁছাতে এখনও ধরে রাখো 15 মিনিট, ঠিক আছে? কিন্তু ওটা আমাদের পাড়ার ভিতরে পড়ে ওই দোকানটা। তো যাই হোক, যখন আমি কাকাকে বলি, কাকা তো ওরকমভাবে আমার উপর চিল্লে ওঠে। আমি কাকাকে বললাম, কাকা চিল্লিও না, একটু চুপ করে থাকো, আমি সাইকেলে ঢুকিয়েছি, আর কিছু করিনি, একটু দাঁড়াও। কাকা দেখলাম আমার দিকে বড় বড় চোখ করে তাকালো। তাকিয়ে দেখলাম আবার কাকা নিজের জিনিসপত্র করতে শুরু করলো, আমাকে ছেড়ে দিল, মানে ইগনোর করে দিল সিধা সিধা। তো আমি চুপচাপ কাকার দোকানের ওরকম সাইকেলটা ঢুকিয়ে দাঁড়িয়ে রয়েছি। আমি দেখতে পাচ্ছি দূরে, কিছুটা দূরে সেই জিনিসগুলো মানে দেখছে এইদিক ওইদিক, মানে মাথা তো নেই দেখার জন্য, মানে কিন্তু বোঝা যাচ্ছে যে তারা কিছু সেন্স করার চেষ্টা করছে, কিন্তু কি তাদের বডিটা এদিক এদিক ঘুরছে। আমি যখন এটা দেখলাম তখন তো আমার ভয় মাথা খারাপ। মানে এরকম জিনিস কি বিকট দেখতে, এক তো জিনিসটার মাথাই নেই, তারপর এরকমভাবে পিছু করছে, কিছু বুঝতে পারছি না। আমি তখন কাকাকে বললাম, কাকা দেখো তো ওইদিকে কিছু দেখতে পাচ্ছ? কাকা বলে, "ধ্যাৎ, মাথা খারাপ করছে ছেলেটা সকালবেলা এসে, হ্যাঁ দোকান খুলতে না খুলতে।" তখন আমি বললাম, দেখো না কাকা, তোমাকে যতটা বলছি তুমি করো না। তখন কাকা যখন মাথা নিচু করে দেখে, কাকা আমাকে বলে, তুমি মাল খেয়েছো না সকাল সকাল? হ্যাঁ মাল খেয়ে এসছো? দাঁড়া, তোর বাবাকে আমি চিনি, তোর বাবাকে বলবো আমি। তখন আমি কাকাকে বললাম যে, কাকা তোমার মাথা মাথা খারাপ হয়ে রয়েছে নাকি? হ্যাঁ, আমার মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে, দেখো তো শুকে। আমার মাথা গরম হয়ে গেছে তখন, ঠিক আছে, কাকার উপর। তখন কাকা বলে, দেখি দেখি। কাকা নে দেখলাম সত্যিকারে আমার মুখ শুকলো এসে। তখন কাকা বলে, না তো, মনে হচ্ছে না তো। তখন আমি বললাম, তো আমার মাথা খারাপ নাকি? এই বলছি আমি গঙ্গা জল আনতে গেছিলাম, দেখো গঙ্গার জলের জার, এই দেখো প্লাস্টিক মাটি আনতে গেছিলাম আমাদের পাড়ার পুজোর জন্য। ও যে আচ্ছা আচ্ছা, তো বুঝলাম, কিন্তু হয়েছেটা কি? তখন আমি কাকাকে বললাম যে, কাকা এরকম এরকম ব্যাপার, ঠিক আছে, এরকম আমি দেখতে পাচ্ছি যে এরকম আমার পেছনে এখান থেকে আসছে, এই জিনিসগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। তো আমি কাকাকে আস্তে আস্তে বলছি, কাকা তো দেখি চেল্লাচ্ছে, কিন্তু দেখি আবার ওদেরও কোনো কিন্তু মানে ইয়ে নেই, ওরা ওখানেই দাঁড়িয়ে রয়েছে। আমি কিন্তু বারবার দেখছি যে কাকা এরকমভাবে চেল্লাচ্ছে, সেই জিনিসগুলো কাকার সাউন্ড শুনে চলে তো আসবে না, আবার শুনে চলে তো আসবে না এখানে। আমি তো এই জন্য ফুসফুসিয়ে কথা বলছি, কিন্তু কাকার কথায় মনে হচ্ছে এরকম যে ওরা শুনতেই পাচ্ছে না। ওরা কিন্তু ওখানেই দাঁড়িয়ে কিন্তু এইদিক ওইদিক দেখছে, মানে বডিটা নড়ছে ওদের এইদিক ওইদিক, মানে কিছু সেন্স করার জন্য। কিন্তু কাকা যে এত জোরে আওয়াজ করছে, কাকা যে হাঁটছে চলছে দোকানের মধ্যে, ওরা কিন্তু বুঝতে পারছে না, জানি না কেন। তো আমি কিন্তু চুপচুপ দাঁড়িয়ে রয়েছি। তখন কাকাকে এটা বলার পর কাকা বলে, শোন, তোর বাবাকে আমি কিচ্ছু বলবো না, আমি বুঝতে পেরেছি তোর সাথে কি ঘটেছে। তুই একটা কাজ কর, এই একটা সিগারেট নে, সিগারেটটা ধরিয়ে খাবি না, হাতে করে চুপচাপ নিয়ে এখান থেকে বেরিয়ে যা, আর তোর পেছনে আসবে না। তখন আমি বললাম যে, কাকা এরমভাবে নিয়ে যাবো তো নিবে যাবে তো? ফলে সাইকেলে যাবি তো তুই, সাইকেলে হাওয়া লাগবে নিববে না? হ্যাঁ, শুধু সিগারেট দিয়েছি বলে ফোকাস স্বভাব, হ্যাঁ ফোকার ইচ্ছা। তখন আমি বললাম, না না তুমি সত্যি তো আজব লোক আছো। তখন কাকা বলে যে, না সাইকেলে নিয়ে যাবি, এরকমভাবে ধরবি ভালোভাবে, মানে যেন হাওয়াটা ডাইরেক্ট লাগে, এরকমভাবে নিয়ে যাবি, ঠুকবি না কিন্তু আবার ওটাকে, ঠিক আছে? তোর বাবাকে কিছু বলবো না, ওরকমভাবে নিয়ে বেরিয়ে যা, তাহলে কিন্তু ওই জিনিসগুলো তোর পেছনে আসবে না। আমি বুঝতে পেরেছি কী জিনিস, তোকে আমি পরে বলবো সেগুলো। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে কাকা। আমি জানতাম না এই কাকা এত খারুস, এনার দোকানে বিক্রি হয় না এরকম ব্যবহারের জন্য, কিন্তু আবার এই কাকা এত ভালো হতে পারে। আমার কাছে তো কোনো টাকা পয়সা ছিল না। আমি বললাম, কাকা আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই। কাকা বললো, টাকা পয়সা লাগবে না, তুই যা এখন, পরে দরকার পড়লে দিয়ে যাবি, এখন নয় আমার লাগবে না, তুই বাড়ি যা এখন। তো কাকা আমাকে সিগারেটটা ধরিয়ে আমাকে হাতে দিয়ে দিল। আমি সাইকেলটাকে কিছুভাবে বার করলাম, বার করে দেখলাম আমি যখন সাইকেল নিয়ে যাচ্ছি সিগারেটের আগুনটা জ্বলছে, আর ওরকমভাবে আমি যখন মোড় ঘুরবো কিছুটা এসে আগিয়ে, যখন আমি পেছন দিকে তাকিয়ে দেখলাম, তখন কিন্তু আমি দেখলাম সেই জিনিসগুলো ওখানে নেই যেখানে দাঁড়িয়েছিল। আমি ভালো, আমার সামনে চলে আসলো না তো?
তখন আমি রাস্তা দিয়ে সামনের দিকে তাকিয়ে আসছি, তখন দেখলাম কিন্তু আমার সামনেও নেই। আমি কিছুভাবে মা বাবার নাম নিয়ে, ভগবানের নাম নিয়ে, মরি কি বাঁচি করে সাইকেল নিয়ে ওরকম সিগারেটটাকে ধরে হাতে বাড়ি কিছুভাবে পৌঁছাই। বাড়িতে এসে আমি সাইকেল ওরকম ছুঁড়ে ফেলে দিই, ঠিক আছে? সাইকেল দাঁড়ও করাই না, ছুঁড়ে ফেলে দিয়ে আমি দৌড়ে ঘরে যাই। ঘরে গিয়ে আমার রুমে চুপচাপ গুটি মেরে বসে থাকি। আমার বন্ধুরা যেখানে কিন্তু বাজি বানাচ্ছিল ওখানেও যাই না আমি। আমি আমার সিধা ঘরে যাই। সিধা ঘরে গিয়ে আমার রুমে চুপটি মেরে বসে থাকি। কিছুক্ষণ পর মা ঘুম থেকে ওঠে। মা ঘুম থেকে উঠে কিন্তু আমার ঘরে যখন আসে আমাকে ডাকতে, কেন কি মা আমাকে সকাল সকাল ডাকতো, সকালবেলায় আমার পড়া থাকতো বলে। যখন মা সকালবেলা আমার ঘরে এসে আমাকে ডাকতে, মা দেখে আমি গুটি মুটি মেরে বিছনার উপর চুপ করে এক কোণে বসে রয়েছি। মা বলে, কী রে, কী হলো? তখন আমি মাকে সব কিছু এরকমভাবে খুলে বলি সেই জিনিসগুলো, যে এরকম এরকম আমার সাথে হয়েছে। মায়ের তো মাথায় হাত সেই জিনিসগুলো শুনে। মা সঙ্গে সঙ্গে বলে যে আজকে তোকে কোনো জায়গায় যেতে হবে না, তুই চুপচাপ ঘরে থাক। তারপর বেশ কিছু ঘন্টা পর মা আমাকে নিয়ে যায় এক মসজিদে নিয়ে গিয়ে আমাকে ভালো করে ঝাড়িয়ে দেয়, যেন আমার কোনো রকম শরীর খারাপ না হয়। সেখান থেকে আমাকে জল পোড়া দেয়, তেল পোড়া দেয়, আমাকে সেই তেলটা মাখানো হয়। তারপর সেই জল পোড়া যেটা দেওয়া হয় সেটা ঘরে ছিটিয়ে দেওয়া হয়, আমাকে ছিটিয়ে দেওয়া হয়, আমাকে খাওয়ানো হয় 3 বেলা করে। আর তারপর কিন্তু আমি ওই কাকার দোকানে গিয়েছিলাম। ওই কাকার দোকানে গিয়ে কিন্তু আমি কাকাকে জিজ্ঞাসা করি যে কাকা ওটা কী ঘটেছিল, কী হয়েছিল। আর কাকাকে কিন্তু আমি সিগারেটের টাকাও দিয়ে আসি। কাকা নিতে তো চাইনি, কিন্তু তাও আমি জোর জবরদস্তি দিয়ে আসি কাকাকে। আর কাকাকে জিজ্ঞাসা করলাম যে ওই জিনিসগুলো কী। কাকা বলে ওগুলোকে বলে হলো গলা কাটা, ঠিক আছে? যখন কোনো রকম ট্রেনে কারোর অ্যাক্সিডেন্ট হয় তারপর সেই জিনিসগুলো তৈরি হয়। আর ওগুলো কিন্তু ওই রেল স্টেশনে বা রেল লাইনেই থাকে। আর সেগুলো তোর যে পায়ের আওয়াজ আছে ওগুলোকে ফলো করে, ঠিক আছে? তো আমি কাকাকে তখন জিজ্ঞাসা করি যে কাকা, আমি তো সাইকেলে আসছিলাম, তো সাইকেলে তো আমি পায়ের আওয়াজ কী করে পাবে? তখন কাকা আমায় বলে যে তুই সাইকেলে কিন্তু আসছিলিস, কিন্তু তুই যখন সাইকেলটা চালাচ্ছিলিস সাইকেলের তো প্যাডেল যা মারছিলিস সে প্যাডেলের তো আওয়াজ আছে। তখন আমি কাকাকে বললাম হ্যাঁ। বলছে ওইটাই তো ওরা ফলো করেছে তোর, ঠিক আছে? তুই যদি ওখানে দাঁড়িয়ে পড়তিস তাহলে কোনো ঝামেলা হতো না। তুই যদি চুপ করে ওখানে দাঁড়িয়ে যেতিস একটা জায়গায় কিছুটা দূরে এসে, বা কিছু যদি ছুঁড়ে মারতিস ওদের দিকে, ওদের উল্টো দিকে, দেখতিস ওরা ওই দিকে চলে যেত। যেই কথাটা আমি বললাম তোমাদেরকে বেশ কিছুক্ষণ আগে, কাকাও কিন্তু সেই কথাটাই দাদাকে বলে। আমি বেঁচে ফিরতে পেরেছি, এটাই বেশ বড় কথা। আর কাকাকে আমি এটাও জিজ্ঞাসা করি যে কাকা, যদি ওরা আমাকে ধরে ফেলতো তাহলে কি করতো, ওদের তো মাথা নেই। তখন কাকা বলল যে ওদের মাথা নেই তো ওরা তোর গলা টিপে মেরে দিত, ওদের এইটাই কাজ, ওরা গলা টিপে মেরে দেয় মানুষকে ধরলে। যখন আমি এটা শুনি আমার তখন মাথা খারাপ হয়ে যায়, কিন্তু আমার এটাই খুশি যে আমি বেঁচে ফিরতে পারি। কাকাও আমার জীবন বাঁচানোর অনেক বড় একটা দায়িত্ব নিয়েছিল, তাই কাকাকে অনেক ধন্যবাদ। তো যাই হোক, এই ছিল আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো, আর কোন পার্টটা সব থেকে বেশি ভয় লাগলো ওইটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার তোমাদের কিন্তু কমেন্টগুলো আমি পড়ে নিই, কেন কি আজকে বলেছিলাম তোমাদের কমেন্ট পড়বোই, ঘটনা দিই না দিই। তো চলো কমেন্টগুলো পড়ে নিই। তো আমাদের কমেন্ট এসছে হলো শুভঙ্কর ঘরাই, স্বপন রাউত, পিন্টু ঘোষ, প্যান্থার গেমিং, ফুলেশ্বরী চক্রবর্তী, নো ওয়ান ভাই, বাবু সোনা, রিনা সেনা, এস দেব রয়, মাঙ্কি ডি নীলু, স্বপন রাউত, পিঙ্কি সাহা, অরূপ ভট্টাচার্য, জলি নন্দী, আব্দুল হক, মঞ্জুষা নন্দী, পারমিতা সাহা, আরও একবার কমেন্ট করেছেন পারমিতা সাহা, বাবলি মল্লিক, আবারও নো ওয়ান ভাইয়ের কমেন্ট আছেন, সমীর মাইতি, ফন্টুস, সেন্টার দুনিয়া, সুস্মিতা ব্রহ্মা, প্রদীপ দাস, টুকু সাবারবাল, রূপা দে, মাঙ্কি ডি নীলু আবারও কমেন্ট করেছেন, আবারও একবার কমেন্ট আছে মাঙ্কি ডি নীলুর, টুকু সাবারবাল, সুজাতা দাস, সঙ্গীতা 9012, এস কে কালিম, মায়া রয়, শ্বেতা কোলে, চন্দনা চক্রবর্তী, সর্বাণী মুখার্জি, মামুনি গেন, উদিতা দি, পূর্ণিমা দাস, জালি নন্দী, স্বপ্না হালদার,
স্বপ্না হালদার আবারও কমেন্ট করেছেন, শিরিনা উদ্দিন, সুপর্ণা ঘোষ, পঙ্কিস ওয়ার্ল্ড, এস দেব রয় আবারও কমেন্ট করেছেন, মঞ্জুদা নন্দী আবারও কমেন্ট করেছেন, তারপর হলো জল্পনা মজুমদার। তো এই ছিল আজকে সবার কমেন্ট। তো সকল দিদিভাই দাদা ভাইদেরকে অনেক 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 ধন্যবাদ এত এত কমেন্ট করার জন্য। যাই হোক, থ্যাংক ইউ, কিন্তু মা মানা করে বলতে, কেন কি তোমরা আমাদের পরিবারের মানুষ, কিন্তু তাও তোমরা যে এত ভালোবেসে এত ভালোবাসা ভরা কমেন্ট করো তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এরকমই তোমরা কমেন্ট করতে থাকো। তোমাদের কিন্তু আমি কমেন্টের নামগুলো পড়ে নিলাম, কমেন্ট পড়তে অনেক সময় লেগে যেত, ঠিক আছে, কেন কি অনেক তোমাদের ভালো ভালো কমেন্ট আছে। তো যাই হোক, তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, সেগুলো কিন্তু আমি এমনি পড়ি বসে, ঠিক আছে। আমি প্রত্যেক দিন তোমাদের কমেন্ট পড়ি, খুব ভালো লাগে। তো এরকমই কমেন্ট করতে থাকো, এমনই ভালোবাসা দিতে থাকো, এরকম আশীর্বাদ দিতে থাকো। তো যাই হোক, আজকের জন্য এই অবধি থাকলো, আবার দেখা হবে আগামী সপ্তাহে ঠিক 3টের সময়। তো আজকের জন্য বাই।